সবাই জানে, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মানিক ভট্টাচার্য কোথায় দেখতে পাচ্ছে না সিবিআই। মানিক ভট্টাচার্যের নামে লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই। এক কথায় এর মানে মানিক ভট্টাচার্যকে খুঁজে পাচ্ছে না সিবিআই। তাই যদি হয় তাহলে নিজের বাড়ির বারান্দায়, যে বাড়ির ঠিকানা সিবিআই জানে, সেখানে মানিক ভট্টাচার্যের দেখা কে পেল কি করে? রিপাবলিক। এমনটা নয় যে রিপাবলিক একমাত্র দেখা পাচ্ছে, এমনটা নয় যে রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যম বলেই মানিক ভট্টাচার্যকে দেখতে পাচ্ছে। মানিক ভট্টাচার্যকে তার পাড়া প্রতিবেশীও দেখতে পাচ্ছেন, কিন্তু সিবিআই দেখতে পাচ্ছেন। তাহলে এই লুকআউট নোটিশের অর্থ কি? নাকি মানিক ভট্টাচার্যকে দেখেও দেখতে পাচ্ছে না সিবিআই? একসময় তো এ রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থা সম্পর্কে এই অভিযোগটা করতেন বিরোধীরা, এখনো করেন, যে নির্বাচন পরবর্তী হিংসাই হোক, সেই হিংসায় অভিযুক্তদের ক্ষেত্রেই হোক, এমনকি ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনাতেই হোক, যদি অভিযুক্তের কোনো রাজনৈতিক পরিচয় থাকে, এবং বিশেষ করে সেটা যদি রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত কোনো রাজনৈতিক পরিচয় হয়, তাহলে অভিযুক্তকে খুঁজেই পায় না পুলিশ। কিন্তু এ তো উলটপুরা। শাসক দলের সঙ্গে পরিচয় অবশ্যই মানিক ভট্টাচার্যের আছে, কিন্তু তিনি শাসক দলের বিধায়ক, এটাও ঠিক, কিন্তু তার খোঁজে কোনো রাজ্যের তদন্তকারী সংস্থা নয়, খোদ কেন্দ্রের সিবিআই এবং ইডি, যাদের উপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভরসায় রাজ্যের বিরোধীদের, বিশেষ করে বিজেপি। তারা বলেন পুলিশ যখন পারে না তখন ইডি আসে, সিবিআই আসে। তবে কয়েকদিন আগে বেসুরো গিয়েছিলেন দিলীপ ঘোষ। তার মন্তব্য অনুযায়ী সিবিআই এর সঙ্গে নাকি সেটিং হয়ে গেছিল রাজ্যের বেশ কিছু ঘটনায় অভিযুক্তদের। কাদের, কি নাম, কাদের সঙ্গে সেটিং হলো, কিসের বিনিময়ে বা কি অঙ্কে, খোলসা করেননি দিলীপ, কিন্তু তার এই মন্তব্য নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। গতকালই সুকান্ত মজুমদার দাবি করেছেন যে ইডিকে দিয়ে বা কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে ববি হাকিম বা ফিরহাদ হাকিমকে, কলকাতার মেয়রকে তারা জেলে পাঠিয়েই ছাড়বেন। অথচ আজ সেই সিবিআই আর সেই ইডি মানিক ভট্টাচার্যকে খুঁজে পাচ্ছে না। ইডি ডাকছে, মানিক আসছেন না, ইডি তবুও যাচ্ছে না। যার বাড়িতে গেলে বারান্দাতেই দেখা পাওয়া যায়, বাড়িতে লুকিয়ে বসে আছেন এমনটা নয়। তাহলে রহস্যটা কি? রহস্য বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে বাংলায় রাজনৈতিক বিতর্ক। সত্যিই কি এজেন্সির উপরে তদন্ত নির্ভর করে? আসবই নিয়ে বিতর্কে, কিন্তু তার আগে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য না করার স্বাধীনতা আশা করি সেটাকে মান্যতা দেবে, স্বাভাবিক জীবনযাপন করতে দিন। মানিক ভট্টাচার্য টেট দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় যাকে খোয়াতে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ, এহেন মানিকের খোঁজে হন্যে হয়ে ঘুরছে সিবিআই। জারি হয়েছে লুকআউট নোটিশ। কেন্দ্রীয় গোয়েন্দারা নাকি তার টিকিটই খুঁজেই পাচ্ছেন না। গোয়েন্দারা যখন মানিককে পেতে মাথা ঠুকে মরছেন, তখন শনিবারই নাকাশিপাড়ার তৃণমূল বিধায়কের সন্ধান পেল রিপাবলিক বাংলা। এদিন যাদবপুরের সেন্ট্রাল রোডের ফ্ল্যাটে বহাল তবিয়তে দেখা গেল দুর্নীতিতে জড়িয়ে পড়া শাসক দলের নেতাকে। শুধু দেখতে পাওয়াই নয়, একমাত্র রিপাবলিককে এক্সক্লুসিভ প্রতিক্রিয়াও দিলেন তিনি। তদন্তীয় অসহযোগিতা আমার তরফ থেকে আগেও ছিল না, এখনও নেই। তদন্তকারী সংস্থার বিষয়টা তাদের আপনারা মনে করছেন আমি জানছি। আর এবার যদি আপনারা আমাদের স্বাভাবিক সঙ্গে থাকতে দেন, বাজারে যাবে, ওষুধ কিনতে যাবে, বাড়ির কাজ শুরু করতেছে, মানিকের অন্তর্ধান রহস্যের মধ্যেই তার সাক্ষাৎ মেলায় তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে ইডি আর সিবিআইয়ের ভূমিকা নিয়ে। আর এই প্রশ্ন তুলছেন অন্য কেউ নন, খোদ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ফের সিবিআইকে খোঁচা দিলেন তিনি। জানা নেই আমার, আমি বলতে পারবো না রহস্যটা কী আছে। হয়তো ওনারা চেনেন না আমাকে, তাই ধরতে পারছেন না, কিংবা অন্য কোনো পিছনে রহস্য আছে,
সেটিং ফিটিং তো জানি না কি চলছে, সে তো আগামী সময়ে বোঝা যাবে কতদূর গেছে হাত। মানিকবাবু বহাল তবিয়াতে আছে, তিনি নিজে যখন বলছেন আমি সহযোগিতা করছি, তাহলে এটা মিডিয়ার কাছে হঠাৎ কি করে এলো যে তিনি পালিয়ে গেছেন, তাকে পাওয়া যাচ্ছে না, এগুলো কোথা থেকে এলো? শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে মানিক ভট্টাচার্যকে নিজেদের নাগালে পেতে মরিয়া সিবিআই ইডি, অথচ হাতের সামনে খাস কলকাতাতেই দেখা মিলছে তৃণমূল বিধায়কের। সংবাদ মাধ্যমে সেই ভিডিও সামনে আনার পর কি এবার ধরা হবে মানিককে? রিপাবলিক বাংলা। এ নিয়ে আসবো আজকের বিতর্কে, কিন্তু সেই বিতর্কের অতিথিদের সঙ্গে পরিচয় করবার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো। আমার আজকের অগ্নিবাণ এক, মানিকের অন্তর্ধান রহস্যভেদ রিপাবলিকেই, তবুও অধরা মানিক। অগ্নিবাণ দুই, মানিককে হাতের নাগালে পেয়েও কেন ধরতে পারছে না সিবিআই, নাকি ধরতে চাইছে না? অগ্নিবাণ তিন, দিলীপের তোপে ইডি সিবিআই, অস্বস্তি বাড়বে বিজেপিতে? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অনিন্দ্য রায় চৌধুরী এবং আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু একেবারে শুরুতে আমি রিজু দত্ত আপনার কাছে আসবো। আজকে বোধহয় আপনাদের জন্য একটু হলেও মুখে হাসি ফোটার দিন রিজুবাবু, নাকি হাসছেন আপনারা? তার কারণ এতদিন ধরে এই অভিযোগগুলো রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থা, বিশেষত রাজ্য পুলিশ, সিআইডি বা কলকাতার ক্ষেত্রে কলকাতা গোয়েন্দা পুলিশের ক্ষেত্রে উঠতো যে অপরাধীকে দেখতে পেয়েও, চোখের সামনে পেয়েও তারা ধরছেন না বা গ্রেফতার করছেন না, যাদের গ্রেফতার করবার মতো অভিযোগ রয়েছে। কিন্তু এবার অভিযুক্ত খোদ ইডি আর সিবিআই, আর অভিযোগ করছে অন্য কেউ নয়, করছেন বিজেপি নেতারা, এবং তাও দিলীপ ঘোষের মতো ওজনদার নেতারা। অনির্বাণদা, দেখো, একটা জিনিস বুঝতে হবে যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের দৈনন্দিন কার্যকলাপ আর তাদের তদন্তর মধ্যে যদি হস্তক্ষেপ করে কোনো রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দলের উঙ্গলি হিলনে যদি তাদের কাজ করতে হয়, তাহলে এরকমই অপদার্থতা পরিচয় পাওয়া যাবে। এটা তো বোঝাই যাচ্ছে যে। আর আমার আরেকটা প্রশ্ন খুব আমি বুঝতে পারছি না, বাংলার মানুষ এবং দেশের মানুষ যারা জানে তারা জানে, যারা জানে না, লুকআউট নোটিশ এমন একটা জিনিস যেটা হচ্ছে ভারতবর্ষের প্রতিটা পোর্ট অফ এক্সিট দেওয়া হবে, এক ধরনের হুলিয়া জারি করা হবে এয়ারপোর্টে এবং বিভিন্ন জায়গায়, যাতে সেই আসামি পালিয়ে যেতে না পারে। এটা সাধারণত জঙ্গিদের বিরুদ্ধে করা হয়। তো মানিক ভট্টাচার্য তো তার বাড়িতে বসে আছে, তো কতটা অপদার্থ হলে এই জিনিসগুলো হয়? আর দ্বিতীয় কথা, লুকআউট নোটিশ যদি সত্যিই জারি হয়ে থাকে, আমি রিপাবলিক বাংলাকে অনুরোধ করব, যেখানে রিপাবলিক বাংলার দলিল পর্যন্ত দেখিয়ে দিচ্ছে, একবার লুকআউট নোটিশটাও দেখাক, যাতে বাংলার মানুষ দেখতে পারে যে কিরকম দেখতে হয়। আর শেষে আমি একটাই কথা বলবো, সিবিআই, ইডি, কেন্দ্রীয় সংস্থাগুলো কিভাবে কাজ করছে তার উপরে আমাদের বলার থেকেও দিলীপ ঘোষ সাংসদ সহসভাপতি বলছে এরা সেটিং করে চলছে। তাহলে সিবিআই, ইডি অপদার্থ, বিএসএফ, সিআইএসএফ এরাও অপদার্থ। তাহলে সবচেয়ে বড় অপদার্থ তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার তো আগে পদত্যাগ করা উচিত। তার দায় কে নেবে? আগে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিক। তাহলে এরা কি করছে বাংলায়? আমি আসবো এই নিয়ে বিতর্কে, তার কারণ আমার সঙ্গে বিজেপির তরফ থেকে মুখপাত্র বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে জয়েন করে গিয়েছেন। বিমল শঙ্কর বাবু, আপনাকে স্বাগত, এবং শুরুতে আপনার কাছেও আসবো রিজুবাবুর পরে, তার কারণ সরাসরি অভিযোগটা এবার আপনাদের দিকে উঠছে। আমি আপনাদের দলের কথা বলছি না, আপনাদের দল পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এবং বিশেষ করে আপনাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অভিযোগটা আসছে, তার কারণ আপনারাই সব থেকে বেশি এই রাজনৈতিক অভিযোগের সরব থাকেন যে এই রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের জন্যই রাজ্যের এজেন্সিগুলো, তদন্তকারী এজেন্সিগুলো তদন্ত করতে পারে না, নিরপেক্ষ তদন্ত করতে পারে না। আজকে ইডি সিবিআই সব থেকে বেশি অভিযোগের কাঠগড়ায়। লুকআউট নোটিশ পাওয়া মানিক ভট্টাচার্যকে রিপাবলিকের ক্যামেরা বাড়ির বারান্দায় একেবারে রিল্যাক্সড মুডে ধরতে পারছে, অথচ সিবিআই ধরতে না পেরে লুকআউট নোটিশ দিচ্ছে। ধরতে পারছে না, ধরতে চাইছে না বিমল শঙ্কর বাবু? না, রিপাবলিক কবে ধরলো অনির্বাণ? রিপাবলিক কবে? আমি টাইমটা, সময়টা, দিনটা জানতে চাইছি। কবে? আজকে
নোটিশটা কবে দেওয়া হয়েছে? এই টাইমগুলো একটু ভালো করে খবর রাখো, বুঝতে পারবে। একটা সুকুমার রায় একটা কবিতা আছে না, ওই রোদে রাঙা ইটের পাঁজা, তার উপরে বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না, 3-4 দিন ধরে আছে কিন্তু মিলছে না। সবাই ফোন করছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সিবিআই ইডি তো ছেড়ে দিলাম, কলকাতা টেলিভিশন চ্যানেলও মোটামুটি অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করছে, 3-4 দিন ধরে খুঁজে পাচ্ছে না। তার ঘরে ইডি সিবিআই গেছে, খুঁজে পায়নি সিবিআই। ফলে তারপরে তারা লুকআউট নোটিশ জারি করেছে। ফলে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লুকআউট নয় যে সে গান আছে না তোমার দেখা নাই রে, কেউ খুঁজে পায়নি। তারপর যখন লুকআউট নোটিশ জারি করা হলো, তিনি তারপরে একবারে পাতাল ফুঁড়ে বেরিয়ে এলেন, এই যে আমি ওই টুকি দেওয়ার মতো আর কি। অর্থাৎ এটা আমি জানি না যে তোমরা এখানে বিমল শঙ্কর বাবু আপনার কাছে এখানে বিমল শঙ্কর বাবু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। যার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তার মানে তার সম্পর্কে তিনি স্বেচ্ছায় এসে তদন্তকারী সংস্থার তদন্তের বা প্রশ্নের মুখোমুখি হবেন, এই আশাটা সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার পরই জারি করা হয়েছে। অর্থাৎ এদিক থেকে নিরাশ হওয়ার পর আমি যদি আপনার কথা অনুযায়ী ধরে নিই, ঘটনাক্রম পরপর বিচার করে যে কবে জারি হয়েছে, কবে রিপাবলিকের কাছে তিনি ধরা দিলেন বা রিপাবলিকের ক্যামেরায় তার হদিশ মিলল, এই ঘটনাক্রমকে যদি ধরেও নিই রাজনৈতিকভাবে যে ঘটনাক্রমের কোনো তাৎপর্য আছে, তাহলেও আমার প্রশ্ন তদন্তকারী সংস্থা হিসেবে প্রশাসনিকভাবে সিবিআই এবং ইডির যৌথভাবে এবং সিবিআই এর ক্ষেত্রে স্পেসিফিকভাবে এই লুকআউট নোটিশ জারি করবার তাহলে তাৎপর্যটা কি? যিনি আর তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন না এটা ধরে নিয়েই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কার্যত এটা একটা হুলিয়া, দেশ ছেড়ে যাতে কেউ পালাতে না পারে তার জন্য। আমি এটা কথা বলি, আগাম সবাইকে সমস্ত জায়গাকে সতর্ক করে দেওয়া, সীমান্তকে সতর্ক করে দেওয়া, দেশ ছেড়ে যাওয়ার যত রকম পদ্ধতি আছে সেই জায়গাগুলোকে সতর্ক করে দেওয়া। তারপরে যদি তিনি উদয় হন তাহলে কি ধরে নিতে হবে? তাহলে কি সত্যি সিবিআই এবং ইডি ওভার এস্টিমেট করছে কারোর সম্পর্কে, না আন্ডার এস্টিমেট করছে, কোনটা? এখন আন্ডার এস্টিমেট কি ওভার এস্টিমেট সেটা সিবিআই বলতে পারবে। ঘটনা পরম্পরায় আমাকে প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়েছি, কারণ আমি সিবিআই বা ইডি কারোরই মুখপাত্র নই। আমার কথা হচ্ছে যে ইডি বা সিবিআই এখানে। বিমল শঙ্কর বাবু, আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি বলছেন সিবিআই সেটিং এ চলছে, আপনাদের বর্তমান রাজ্য সভাপতি বলছেন ইডিকে বলবো ববি হাকিমকে ধরে আনতে। এবার বলুন আপনাদের এই আন্ডার এস্টিমেট আর ওভার রহস্যটা কি? না, আন্ডার এস্টিমেট ওভার এস্টিমেট নয়। দিলীপ ঘোষ গতকাল তার বক্তব্য ক্লারিফাই করেছেন, সুতরাং সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমার কথা পরিষ্কার যে ইডি এবং সিবিআই এখানে কাজ করার ক্ষেত্রে কি কি বাধা পেয়েছে সেগুলো টেলিভিশন চ্যানেলে বারবার দেখানো হয়েছে। একজন যাচ্ছেন, তিনি সিবিআই অফিসে যাচ্ছেন না, তিনি হসপিটালে যাচ্ছেন, আবার ব্যাক করছেন, 3-4বার যাওয়ার পরে এখন শেষ পর্যন্ত গারদিটাকে ঢুকতে হয়েছে। ফলে এগুলো তো এ রাজ্যে ঘটেছে। ফলে সিবিআই কোথাও হয়তো ভেবেছিল যে এরকম একটা লোক যদি বারবার সিবিআই তাকে ডাকছে, সে আসছে না, সে দেশ ছেড়ে পালাতে পারে, একজন প্রভাবশালী ব্যক্তি দিয়েছে। ফলে তিনি সিবিআই এর ডাকে কেন গেলেন না তিনি বলতে পারবেন। কেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল তার মোবাইলের অ্যাক্সেস পেল না তিনি বলতে পারবেন। কেন তিনি মোবাইল সুইচ অফ করে রেখেছিলেন তিনি বলতে পারবেন। পরে আবার তিনি বললেন না আমার মোবাইল খোলা ছিল, তাহলে কেউ কেন পেল না তিনি বলতে পারবেন। এগুলো প্রত্যেকটাই আমার মনে হচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞকে লাগবে, একজন পুলিশ কর্তা আছেন তিনি অনেক ভালো বলতে পারবেন। আমার কাছে ব্যাপারটা অনেকটাই রহস্যজনক ব্যাপার। সেই রহস্যের সমাধান উনি নিজেই করলেন, উনি বেরোলেন যতক্ষণে লুকআউট নোটিশ জারি হয়ে গেছে। আমি একটা ছোট্ট উত্তর দেবো অনির্বাণ দা, একটা ছোট্ট উত্তর চট করে বলছি। প্রথমত আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা চ্যালেঞ্জ করছি রিপাবলিক বাংলা টিভির পর্দায়, যে এই যে বিজেপি নাটক করছে না লুকআউট নোটিশ, সিবিআই এর কোনো লুকআউট নোটিশই জারি হয়নি, এইগুলো হাওয়ায় ভাসিয়ে দিয়ে রেগুলার একটা সার্কাসের মধ্যে এগুলো ঘোরানো হচ্ছে। আর এটা আমি চ্যালেঞ্জ করছি, যদি হয়ে থাকে যে কোনো সংবাদ মাধ্যম আর বিজেপির ক্ষমতা থাকলে বিজেপির পার্টি অফিসে বসে সেই লুকআউট নোটিশের ছবি দেখাক। এটা প্রথমত হয়নি। আর দ্বিতীয়ত মানিক ভট্টাচার্য আগে যখন তাকে ডাকা হয়েছিল, যেটা অনির্বাণ দা তুমি বললে, তিনি গেছে, তিনি সহযোগিতা করছেন। আর আজকে রিপাবলিক বাংলাকেই তিনি বলেছেন আমাকে ডাকলে আমি আবার যাব সহযোগিতা করব, কিন্তু আমাকে কোনো সংস্থা ফোন করছে না। এটা তো বোঝাই যাচ্ছে এই অপদার্থগুলো কোনো কাজ করতে পারছে না, কারণ বিজেপির মধ্যে এখন দিলীপ শুভেন্দুর এত মারামারি, এরা বুঝতে পারছে না কার অর্ডারটা নেবে, কার অর্ডার ফলো করবে। বেশ, আমি রিজুবাবু এবং বিমল শঙ্কর বাবু দুজনের বক্তব্য শুনলাম, অনিন্দ্য রায়চৌধুরী এবং অরিন্দম আচার্য, আপনাদের দুজনের কাছে আসার আগে আমি দিলীপ ঘোষের দুটো বক্তব্য শুনলাম। একটা 21শে অগাস্টের করা বক্তব্য। কি বলছেন দিলীপ ঘোষ? বলছেন কোনো সিবিআই অফিসারকে কেনা হয়েছে, তাই ইডি তদন্ত করতে এসছে, ইডিকে পোষ মানানো যাবে না, অর্থাৎ ইডিকে সেটিং করে নিয়ে যাওয়া যাবে না। 21 তারিখ বলছেন। 22 তারিখ সেই দিলীপ ঘোষ যার কথা বলছিলেন একটু আগে বিমল শঙ্কর বাবু, যে কালকে ক্যালিফিকেশন দিয়ে দিয়েছেন, সেই দিলীপবাবু কি বলছেন? বলছেন কে কি বললো যায় আসে না,
60 জন কর্মীর মৃত্যুর পরেও বিচার পাইনি আমরা, অর্থাৎ এক্ষেত্রে ভোট পরবর্তী হিংসার কথা বলছেন। তাই সিবিআইকে বিশ্বাস করেছিলাম আমরা বিচারের জন্য, কিন্তু তাতেও শেষমেশ বিচার পাইনি। দিলীপবাবু আরেকটু এগিয়ে বলেছিলেন যে আমি মাঠে ঘাটে থাকি, কর্মীদের মধ্যে থাকি, রাজনৈতিকভাবে ঠিক ভুল অত জানি না, কিন্তু আমি বলে যাব। আজ দিলীপ ঘোষের কথার হুবহু প্রতিধ্বনি সুকান্ত মজুমদারের কথা, অর্থাৎ বর্তমান রাজ্য সভাপতির গলাতেও শোনা গেছে। কি বললেন সুকান্ত? বাঁকুড়া থেকে বলছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও আগে সিবিআই গ্রেফতার করতে পারলে ভালো হতো, অর্থাৎ সিবিআই এর গ্রেফতারিতে বা সিবিআই এর ব্যবস্থা গ্রহণে দেরি হয়েছে, এটা সুকান্তও বলছেন। দিলীপ বাবুর মতো এত কাঁচা খোলা হয়ে হয়তো বলছেন না যে সিবিআইকে সেটিং করে নেওয়া হয়েছিল। আমি দিলীপ বাবুর দুটো বক্তব্য, সুকান্ত বাবুর আজকের বক্তব্য শুনি, আবারও আসছি অনিন্দ্যবাবু এবং অরিন্দমবাবু আপনাদের কাছে। আপনারা হয়তো জানবেন গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যে সোর্সের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে, কিছু জানার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে, কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, এটা সরকার বুঝতে পেরেছে। আমি যত শুনেছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে, তারপরে কাজ শুরু হয়েছে এবং ইডিকে সরাবার জন্য কোর্টেও গেছে। ওই কুকুরটাকে পোষ মারানো যাচ্ছে না, আছে হয়তো কোনো কুকুর আছে কামড়ে দেবে, ওষুধের পরিমাণটা কম হয়ে যাচ্ছে, ওষুধ অনুযায়ী আমার ডোজ বাড়াতে হবে। আমি রাজনীতি করি, কারো দায় আমার নাই, আমার কর্মীদের সঙ্গে আছি। আমি 100 জন কর্মীর মৃতদেহের উপরে মালা চড়িয়েছি, সেজন্য আমার বুকে জ্বালা আছে। আমি বলবো কোনো সিবিআই, কোনো পুলিশ, কোনো সরকারের দায় আমার নাই। আমি রাজনীতি করেছি, আমি ন্যায় চাই। আরো তাড়াতাড়ি কাজ করলে আমরা খুশি হতাম। কেন? আরো অনেকদিন হয়ে গেল, 1 বছর পার হয়ে গেছে, এত দেরি করে অ্যারেস্ট হচ্ছে। আরো আগে অ্যারেস্ট হলে আমরা খুশি হতাম। মানে কিসে? সিবিআই তৎপরতা? সিবিআই তৎপরতা আরো দ্রুত হলে আমাদের খুশি হব। কেন? আমাদের এত স্লো অ্যারেস্ট হচ্ছে, আরো আগে অ্যারেস্ট হওয়া উচিত ছিল। আমি সরাসরি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দম বাবু, আপনার কাছে সাধারণ মানুষের হয়ে আমার একটা প্রশ্ন আছে। দেখুন, আমরা মানতে চাই আর না চাই, আমার ধারণা বিমল শঙ্কর বাবু খুব সেন্সিবল মানুষ, অধ্যাপক মানুষ। বিমল শঙ্কর বাবু এটা স্বীকার করবেন, রিজুবাবুও স্বীকার করবেন, যে জমানায় যারাই মারা যায়, খুব একটা দুটো ব্যতিক্রম বাদ দিলে রাজনৈতিক দলের হিংসার শিকার কর্মীদের মাঝখানে নেতা খুঁজে পাওয়া মুশকিল। অর্থাৎ একেবারে ওই তৃণমূল স্তরের কর্মীরাই মানা যায়, সেটা বিজেপিরই হোক, বাম শাসনের তৃণমূল বা কংগ্রেসেরই হোক। সুতরাং প্রশ্নটা অনেকটা তাদের হয়েও করা বলতে পারেন, বা ওই তৃণমূল স্তরে যারা এই বাংলায় রাজনীতি করে তাদের হয়েও বলতে পারেন, একেবারে সাধারণ মানুষের হয়েও বলতে পারেন। অরিন্দম বাবু, সত্যিই কি কোনো এজেন্সির তদন্ত নিরপেক্ষ হয়? এক, এটা আপনার জন্য আমার আলাদা অগ্নিবাণ বলতে পারেন। আর দুই, সত্যিই কি এজেন্সির উপরে তদন্ত নির্ভর করে যদি নিরপেক্ষ তদন্ত করাটাই একমাত্র লক্ষ্য হয়? এই দুটো প্রশ্নের একটু উত্তর দেবেন প্লিজ। প্রথম কথা হচ্ছে গিয়ে যে কোনো ইনভেস্টিগেশনই থ্রুআউট ইন্ডিয়া, আমি বলবো সে ইডি বলুন আর সিবিআই বলুন, সিআইডি বলুন, পুলিশ বলুন, পারফেক্ট হয় না। কেন হয় না? তাহলে যদি চার্জশিট দেয় সেটা আবার হাইকোর্ট যেটা দেয় সেটা আবার সুপ্রিম কোর্ট থেকে সেটাকে স্ট্যান্ড স্টিল করে দেয় কেন? প্রশ্ন হচ্ছে, আপনারা যে আজকে আলোচনা করছেন সেটাকে আপনাকে জানতে হবে যে লুক আউট নোটিশ, যেটা পূর্বতন বক্তারা যে কথাগুলো বলেছেন খুব মূল্যবান কথা সবারই, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে যে লুক আউট নোটিশ, আমরা জানি লুক আউট নোটিশ এর আগে বিনয় মিশ্রকে দেওয়া হয়েছিল, সে পালিয়ে গেছে, এখন দ্বীপে আছে। লুক আউট নোটিশ যে দিলেন, এই যে কথাটা বলেছে, এভাবে লুক আউট আপনারা হঠাৎ করে দেখি সংবাদপত্রে যে লুক আউট নোটিশ বেরিয়েছে। লুক আউট নোটিশের আগে বলে দিই, 160 সিআরপিসি তে প্রথম সমন দেওয়া হয়, তারপর 162 তে সার্চ হয়, তারপর 70 সিআরপিসি তে হচ্ছে গিয়ে ওয়ারেন্ট এক্সিকিউট হয়, তারপর হচ্ছে কি 82 তে হচ্ছে গিয়ে প্রোক্লামেশন অ্যাটাচমেন্টের পরে যদি না পাওয়া যায় তখন হচ্ছে গিয়ে হুলিয়া জারি করা হয়, তার আগে হয় না। হুলিয়াটা কি করে হয়? হুলিয়া এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সমস্ত মেসেজ চলে যায়, ক্র্যাশ মেসেজ চলে যায়, এই ছবি দিয়ে সমস্ত পাসপোর্ট টাসপোর্ট যা আছে সমস্ত দিয়ে এই লোকটা যেন বিদেশে না যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে www, এটা আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা 1989 সালে স্টার্ট করেছিল ইন্টারনেটে। আপনি বলুন যে এইখানে আধুনিক প্রযুক্তি যেটা আছে ইন্টারনেট, সিডিআর এন্ড টাওয়ার লোকেশন, টাওয়ার লোকেশনে আপনি জানেন যে শ্রীলঙ্কায় আজকে কি আধুনিক প্রযুক্তিতে আমাদের ইন্ডিয়ান মিলিটারি কি অসাধারণ কাজ করেছে। চায়না আজকে কুকুরের মতো পালিয়ে গেছে, কুকুরের মতো বলবো। এখন এই ক্ষেত্রে আপনি বলছেন যে হুলিয়া জারি করা হয়েছে অথচ টাওয়ার লোকেশন পাচ্ছে না,
এটা কিন্তু আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এখানে কোথায় একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, কারণ এই ধরনের জিনিস কিন্তু হতে পারে না। দরজায় জানালায় বারান্দায় এসে দেখা দিচ্ছে। প্রশ্ন, এই কমিউনিকেশন গ্যাপটা এত বড় তদন্তকারী এজেন্সির কাছ থেকে প্রত্যাশিত কি? মানে এই কমিউনিকেশন গ্যাপটা কি কোথাও কোনোভাবে ইচ্ছাকৃত বা কম্প্রোমাইজড বলে আপনার মনে হয়? আপোষ হচ্ছে? আমি আপনাকে কথা বলছি, এই যে আগে যারা নাকি পলিটিক্যাল লিডার্সরা বললেন যে তাদের কথায় তো আর ইডি, সিবিআই আর সিডিআই চলবে না, তাহলে তো সর্বনাশী হয়ে যেত। কিছু কিছু ক্ষেত্রে আছে, সিবিআই কে আমরা দেখেছি এর আগে যে রোজভ্যালিতে কি কাণ্ডটা করেছে, কিন্তু আজকে এই যে জায়গাটায় রয়েছে, এটা হোল্ড ইন্ডিয়া না, হোল্ড ওয়ার্ল্ড আজকে তাকিয়ে আছে, সেখানে আজকে সিবিআই বা ইবি এই ধরনের কাজ করতে পারে বলে আমার বিশ্বাস নয়, হয় না, এটা হতে পারে না। কারণ কি, এই যে ফর্মালিটিসটা, একটা শেষ করছি খুব ইম্পর্টেন্ট কথা দিয়ে, সাইগাল হোসেনকে যখন নাকি আসানসোল কোর্টে প্রডিউস করে, তখন বিশেষ আদালত একটা প্রশ্ন করেছিল যে আপনারা কি 40A নোটিশ জারি করেছিলেন? সেইখানে কিন্তু তদন্তকারী অফিসাররা কিন্তু ইনএফিক্স হয়ে গেছিল। এটা একটা কমিউনিকেশন গ্যাপ, কিন্তু সেটা যখন ইল মোটিভ ছিল না, দে হ্যাভ বিন এক্সকিউজড। অতএব এই ক্ষেত্রে সমস্ত প্যারাফার্নালিয়াটা মেনে কিন্তু আজকে হুলিয়াটা জারি করার এটাই হচ্ছে নিয়ম। বেশ বেশ, আমি অনিন্দ্যবাবুর কাছে যাব। অনিন্দ্যবাবু, খাঁচাবন্দি তোতাপাকি সিবিআই, আমরা জানি কোন সময় কিভাবে কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল। এখন কি মনে হচ্ছে, সিবিআই কি এবার আর শুধুমাত্র একটি শাসকের, একজন শাসকের খাঁচাবন্দি নয়, যেখানে যেখানে তদন্ত করতে যাচ্ছে কেউ না কেউ তাকে কোনো না কোনোভাবে খাঁচাবন্দি করে ফেলছে, এক। আর দুই, আমি এই বৈপরীত্যের দিকেও আপনার দৃষ্টি আকর্ষণ করব। যদি খাঁচাবন্দি তোতাপাকি হয় আর সেই খাঁচাটার চাবিটা যদি, তালা এবং চাবিটা যদি শাসকের হাতে থাকে, মানে বারবার তো এই অভিযোগটা আপনারাও করছেন, ইডির তদন্তের বেসিসে, সিবিআই তদন্তের বেসিসে কেন্দ্রের শাসক দল বিজেপি নাকি সিবিআই এবং ইডির মতো সংস্থাগুলোকে চালনা করছে রাজনৈতিক উদ্দেশ্যে। যদি তাই হয়, আমি ধরে নিলাম সিবিআইকে খাঁচায় পুড়ে তোতা পাখির মতো বলাচ্ছে বিজেপি, আর তার তালা আর চাবিটা খাঁচায় রেখে দিয়েছেন বিজেপির নেতারা নিজেদের পকেটে, ধরে নিচ্ছি। তাহলে সেই সিবিআই আর ইডি খাঁচাবন্দি তোতা পাখির মতো বুলি বাংলায় এসে বলছে না কেন? কেন বিজেপির নেতাদের সব থেকে বেশি কমপ্লেন আছে তাদের সম্পর্কে? কি মনে হয় অনিন্দ্যবাবু? দেখুন, বাংলাতে দিদি ভাই, দিল্লিতে মোদি ভাই, সেতু বন্ধনে ইডি আর সিবিআই। আমি আপনাকে প্রথমেই এই রিপাবলিক টিভির যারা মানিকবাবুকে খুঁজে পেয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব। এই কারণে আমার মনে হয় ইডির যে অফিসিয়ালসরা যারা তদন্ত করছে তাদের থেকে আপনাদের কর্মদক্ষতা অনেক বেশি, তাই তো আপনারা মানিক ভট্টাচার্যকে খুঁজে পেয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, দুর্নীতির জাহাজ যখন তোলাবাজির সাগরে ভাসছিল তখন তার নাবিক ছিলেন কিন্তু কি মানিক ভট্টাচার্য। আপনার মনে আছে অনির্বাণ বাবু, যখন এই কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা অবজারভেশন দিয়েছিল, সেখানে বলেছিল ব্যাপক হারে দুর্নীতি ঘটেছে, এবং সেখানে বাক কমিটির রিপোর্টেও সেই একই কথা বলা আছে। তখনই কিন্তু ইডির উচিত ছিল যে মানিক ভট্টাচার্যকে স্ক্যানিংয়ের মধ্যে আনা, অর্থাৎ মানিক ভট্টাচার্যকে তখন ছেড়ে দিয়ে রাখলাম। তারপরে দেখলাম মানিক ভট্টাচার্য কোথায় কোথায় বারান্দায় দেখছি কাকের আওয়াজ পাচ্ছে, কখনো দেখছি কবিতা পাঠ করছেন। আমার মনে হয় ইডিকে কোথাও একটা অলিখিত নির্দেশ বা অলিখিত শর্তে আটকে দেওয়া হয়েছে যে তুমি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করো না। যদি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করে তাহলে তদন্তে আরও কিছু মন্ত্রীর নাম উঠে আসবে, যার ফলে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমি ইডির কোনো অফিসিয়াল আমার এই বক্তব্য শুনছে কিনা আমি জানি না, যদি শোনে আমি যদি আরো কোনো মন্ত্রীর নাম উঠে আসে, মন্ত্রী নেতা যাদের নামে উঠে আসুক তাদেরকে অ্যারেস্ট করলে সমস্যা কি আছে? সমস্যা তো আমাদের কিছু নেই, সমস্যা তো আমাদের কিছু নেই, সমস্যা আছে দিদি ভাই আর মোদি ভাই। তাহলে সেটিংটা হবে কি করে? আমি শুধু একটা কথা বলছি, ইডির যদি কোনো অফিসিয়াল থাকেন আমি শুধু তাদেরকে একটা ছোট অনুরোধ করব, আপনারা দয়া করে হরিশ্চন্দ্র স্ট্রিট বা ক্যামাক স্ট্রিটে যান, সেখানে রেড করুন, দেখবেন সেখানে মানিক ভট্টাচার্যকে পাবেন। হাত তুলছেন রিজুবাবু, আপনার কাছে আসবো একটাই প্রশ্ন নিয়ে রিজুবাবু, যে প্রশ্নটা অনিন্দ্যবাবুকে করেছিলাম রিপিট করছি। দেখুন অনিন্দ্যবাবু আমার প্রশ্নের উত্তরে যা বলেছেন তা যদি মানতে হয়, অর্থাৎ অনিন্দ্যবাবুর কথা বা বিশ্লেষণ যদি মানতে হয়, তাহলে এক, ইডি এবং সিবিআইকে আপনারা পোষ মানিয়েছেন রাজনৈতিকভাবে, অর্থাৎ রাজনৈতিকভাবে আপনাদের এবং বিজেপির কোনো একটা বোঝাপড়া হয়েছে, তাই ইডি সিবিআই আর আগের মতো তৎপর নয়। মানিক ভট্টাচার্যকে রিপাবলিক খুঁজে পাচ্ছে, সিবিআই খুঁজে পাচ্ছে না, এক, এটা হতে পারে। আর দুই, যে খাঁচাবন্দি তোতা পাখির কথা আপনারা বারবার আওড়ান একটি রায়কে উল্লেখ করে, সেই রায়ের কথা বারবার রেফারেন্স হিসেবে টেনে, তাহলে সেই থিওরিটা ভুল। ইডি এবং সিবিআই এর চাবি তালা যদি সত্যি সত্যি কেন্দ্রের সরকারের কাছে থাকতো, তাহলে রাজ্যে দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার প্রত্যেক দিন হতাশা ব্যক্ত করতেন না এভাবে ইডি এবং সিবিআই সম্পর্কে। অনির্বাণদা, প্রথমেই অনিন্দদা বলল কি বাংলায় দিদি ভাই, দিল্লিতে মোদি ভাই। তা আমি অনিন্দদাকে বলি, আর কংগ্রেস কি কোথাও নাই? আপনাদের প্রবলেমটা হচ্ছে
কেন্দ্রীয় সরকার বিজেপি চালাচ্ছে, রাজ্য সরকার তৃণমূল চালাচ্ছে, এরা দুজন মাঠে ময়দানে লড়াই করছে, মানুষের মধ্যে গিয়ে লড়াই করছে, আপনারা স্টেডিয়ামে ঢোকার টিকিট পাচ্ছেন না, তারপরেও আপনাদের এত কথা। ওখানে গিয়ে আপনারা রুদালির মতো রাস্তায় বসে বুক চাপড়ে কাঁদছেন যখন গান্ধী পরিবারকে জেরা করছে, আর এখানে সিবিআইকে থ্যাংক ইউ বার্তা দিচ্ছেন। এই জন্যই হয়তো আপনারা শূন্যে পরিণত হয়েছেন। তো আগে নিজের আত্মসমালোচনাটা করুন। ঋজুবাবু আপনার কথা মানছি, কিন্তু আপনার কথা সূত্র ধরে জিজ্ঞাসা করব, গান্ধী পরিবারকে যদি এত সহজে খুঁজে পায় ইডি, গান্ধী পরিবারকে যদি এত ঘন ঘন ডেকে পাঠায়, গান্ধী পরিবার যদি এত লম্বা লম্বা ইন্টারোগেশনের মুখোমুখি হতে পারেন, মানিক ভট্টাচার্য কি ম্যাজিক জানেন যে তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ বিধায়ক এবং একজন অভিযুক্ত এত বড় একটা কেলেঙ্কারিতে, আমি বলছি না তিনি 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 ইতিমধ্যে অপরাধী সাব্যস্ত হয়েছেন, কিন্তু অভিযুক্ত তো বটে, এত বড় একটা কেলেঙ্কারি, রাজ্যের ইতিহাসে সব থেকে বড় নিয়োগ কেলেঙ্কারি, তাতে অভিযুক্ত হয়েও তাকে ইডিআই ডাকছে, তিনি যাচ্ছেন না, অথচ তার বাড়িতে ইডি যাচ্ছে না, তার বাড়িতে সিবিআই যাচ্ছে না, শুধু একটা লুকআউট নোটিশ করে বসে। যে আমি আবারও বলছি অনির্বাণদা, এই যে কথাটা সিবিআই বা ইডি লুকআউট নোটিশ জারি করেছে, এই পুরো ব্যাপারটাই ভুয়ো, নাম্বার 1। নাম্বার 2, যেটা প্রাক্তন পুলিশ কর্তা, আমি শেষটা করে নিই, উত্তরটা দিয়ে নিই, তারপর তুমি বলো অনিন্দদা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যেটা প্রাক্তন পুলিশ কর্তা বললেন, যে লুকআউট নোটিশ জারি অনেকগুলো প্রোটোকল মেনে হয়, তারপর টাওয়ার লোকেশন খোঁজা হয়, তারপরে রিপাবলিক বাংলা খুঁজে পেল তাকে কলকাতার খাস যাদবপুরে তার ফ্ল্যাটে, ইডি সিবিআই খুঁজে পাচ্ছে না। আর এটা তো না মানিক ভট্টাচার্য যায়নি, মানিক ভট্টাচার্য তো তদন্তে গেছে, গিয়ে তদন্তে সহযোগিতা করেছে। হয়তো এটা হতে পারে যে ইডি সিবিআই এর কাছে এখন সেরকম কোনো তথ্য নেই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করার মতো, সেই জন্যই হয়তো ডাকছে না। এই পুরো ব্যাপারটাই একটা ভুয়ো চক্রান্ত, একটু করে কেউ একটা আগুন লাগিয়ে দিয়েছে একটা সার্কাস বসানোর জন্য। কি তথ্য ছাড়াই এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল ইডি এবং সিবিআই? একটা বিরতির সময় আছে, বিরতির পর আমার সঙ্গে উপস্থিত সমস্ত অতিথি থেকে বলছি প্লিজ আমার সঙ্গে থাকুন। আমার সঙ্গে সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী জয়েন করেছেন আমার সঙ্গে, আমি আসবো আপনাদের কাছে। তবে যাওয়ার আগে শুধু আপনাদেরকে একটা কথা আরও একবার জানি, আজ সকাল থেকে আপনারা যারা রিপাবলিক দেখেছেন, রিপাবলিকের পর্দায় নজর রেখেছেন, তারা জানেন যে ওই ছোটবেলায় শোনা আমাদের গানটা ঝিনুক 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 খুঁজে পেলাম, আজ একটু বদলে আমরা বলতে পারছি যে মানিক 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 খুঁজে পেলাম, কিন্তু আমরা পেলাম, সিবিআই পেল না, ইডি পেল না। কেন পেল না তা নিয়ে আজকের বিতর্ক। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে তখন রিপাবলিক বাংলায়। যে কথা বলছিলাম আপনাদেরকে বিরতিতে যাওয়ার আগে, ঝিনুক 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 খুঁজে পেলাম, আর আমরা রিপাবলিক বাংলা আজ বলছি জোর দিয়ে যে মানিক 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 খুঁজে পেলাম। কিভাবে খুঁজে পেলাম? যাকে খোঁজ পেতে বা যার খোঁজ পেতে লুকআউট নোটিশ জারি করেছে নাকি সিবিআই, আসুন একবার দেখে নিই আজ সকালবেলা কিভাবে খুঁজে পেলাম আমরা রিপাবলিক বাংলা মানিক ভট্টাচার্য। নিচে কি আসবেন একবার, একটু নিচে বিচারকের বিষয়ে কোনো মন্তব্য না করার স্বাধীনতা নেই। আশা করি সেটাকে মান্যতা দেবে। স্বাভাবিক জীবনযাপন করতে দিন, দয়া করে ছবি চাইবেন, আমি তার কোনো তদন্তীয় অসহযোগিতা আমার তরফ থেকে আগেও ছিল না, এখনও নেই। তদন্তকারী সংস্থার বিষয়টা তাদের আপনারা মনে করছেন আমি জানি। আর এবার যদি আপনারা আমাদের স্বাভাবিক সঙ্গে থাকতে দেন, বাজারে যাবো, ওষুধ কিনতে বাড়ির কাজ শুরু করতেছেন, আমাকে আমার কাজ করতেছেন, আপনারা সমস্ত অতিথিদের জন্য বলছি এবং আমার দর্শকদের জন্য বলছি যে শুনতে পাচ্ছেন মানিক ভট্টাচার্য কি বলছে? সব্যসাচী বাবু শুনতে পাচ্ছেন? আপনার কাছে আসবো, শুনতে পাচ্ছেন কি বলছেন মানিক ভট্টাচার্য? আপনাদের সামনে এবার স্বাভাবিক ছন্দে ফিরতে দিন, বাজার দোকান যেতে চাই, অর্থাৎ রাজ্যের সব থেকে বড় নিয়োগ কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য মনেই করছেন না যে তার জীবনে অস্বাভাবিক ছন্দ হওয়ার মতো, জীবনটা অস্বাভাবিক ছন্দে যাওয়ার মতো আদৌ কিছু ঘটেছে। মনেই করছেন না তার বাড়িতে লুকিয়ে থাকার প্রয়োজন হয়েছে, এমন কিছু ঘটেছে। তিনি বাজার দোকান করতে যেতে চান, আর সিবিআই বলছে লুকআউট নোটিশ। সব্যসাচী বাবু, একটু আগে আমি সেটিং তত্ত্বের কথা শুনছিলাম। আপনারা বাংলাতে সব থেকে বেশি করে এই সেটিং তত্ত্বের কথা বলেন, আপনারা যারা বামপন্থী আইনজীবী হিসেবে পরিচিত এবং যারা এই নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলা করে গিয়েছেন কলকাতা হাইকোর্ট। আপনার কাছে আমার সোজা সাপটা প্রশ্ন সব্যসাচী বাবু,
আজকে বিজেপির নেতাদের এবেলা ওবেলা প্রকাশিত হতাশা থেকে কি ক্রমশ আপনাদের তত্ত্বটাই প্রতিষ্ঠিত হচ্ছে এক, নাকি যে কথাটা এতদিন সম্মিলিতভাবে বিরোধীরা আপনারা বলতেন সিবিআই এবং ইডি আসলে কেন্দ্রীয় সরকারের ইশারায়, আঙুলের ইশারায় কাজ করে, সেটা মিথ্যে প্রমাণিত হচ্ছে? যে কোনো একটা বলবেন প্লিজ। আমি এই যে কোনো একটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব না, কারণ দুটোই বিষয়ই কিন্তু ডিজায়ারেবল নয়। যেটা ডিজায়ারেবল সেটা হচ্ছে সিবিআই, ইডি, সিআইডি, প্রত্যেকটি ইনভেস্টিগেটিং এজেন্সি দে মাস্ট ওয়ার্ক ইন অ্যাকর্ডেন্স উইথ দি রুল বুক। তাদের যে রুল বুক আছে সেই অনুযায়ী কাজ করবেন। ঠিক তেমনি ভাবেই তারা যদি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে চান, সেই সদিচ্ছা যদি থাকে, তাহলে মানিক ভট্টাচার্যকে তারা গ্রেফতার করতেই পারেন এবং সেটা খুব সহজেই তারা করতে পারেন। তারা করছেন না, কেন করছেন না সেই প্রশ্ন আছে। নিশ্চিতভাবে আদালত সেই প্রশ্নের দিকে নজর রাখবেন। আমার মনে হয় সেই দিকে নজর রাখা ভালো। আদালতের সামনে নিশ্চিতভাবে এই প্রশ্নটা উঠবে, কেন তারা গ্রেফতার হচ্ছেন না মানিক ভট্টাচার্য। তাহলে কি মানিক ভট্টাচার্যর এগেনস্টে যে সমস্ত কথাবার্তাগুলো আসছে সেই কথাবার্তাগুলো অ্যারেস্ট করার মতন এরকম কোনো গ্রাউন্ড নেই, নাকি অন্য কিছু আসবে? প্রশ্নগুলো থাকবে, কিন্তু যে প্রশ্নটার উত্তর এরপরেও যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে রুল বুক অনুযায়ী তারা কি কাজ করছেন। রুল বুক অনুযায়ী যদি তারা কাজ করতেন তাহলে ইমিডিয়েটলি শুধু মানিক ভট্টাচার্য, শুধু পার্থ চট্টোপাধ্যায়, শুধুমাত্র কয়েকজন লোক কেন? একটা কথা বলতে পারি, আপনার সঙ্গে আমার এতদিনের ইন্টারাকশন সংবাদ মাধ্যমে, আমি এই মুহূর্তে একটা কথা বলতে পারি। রুল বুক অনুযায়ী ইডি এবং সিবিআই কাজ করছেন কিনা জানি না, কিন্তু সব্যসাচী চট্টোপাধ্যায়, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, যিনি কোনোদিনই পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করেন না, এই মুহূর্তে একেবারে রুল বুক শট খেলছেন, কপি বুক শট খেলছেন। সব্যসাচী বাবু, ইয়েস অথবা নো, আপনি আরেকবার আমি আপনাকে সুযোগ দিচ্ছি, প্লিজ কাম আউট অফ ইউর পলিটিক্যাল কারেক্টনেস। আপনি বলুন যে কোনটা ঠিক, ইডি সিবিআই খাঁচাবন্দি তোতাপাখি? যদি তাই হয় তাহলে এ রাজ্যে তোতাপাখি অন্য সুরে কথা বলছে কেন, এক? আর দুই, ইডি আর সিবিআই কি সত্যি সত্যি কেন্দ্রীয় সরকারের ইশারায় কোনো সেটিং তত্ত্বে কাজ করছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সরাসরি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং তত্ত্বে? স্পষ্ট উত্তর দিন। এই নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? আর সন্দেহ আছে? সন্দেহ নেই বলেই আজকে এই পরিষ্কার কথাটা, যেটা আমরা শুধুমাত্র বলতাম, আজকে প্রত্যেকে বলছেন, সাধারণ মানুষ বলছেন, চোখের সামনে কথাটা চলে আসছে। যে ঘটনাগুলো আমরা দেখছি আজকে, সিবিআই গ্রেপ্তারি, গত কয়েকদিন আগে দেখবেন প্রতিমা দত্ত, তপন দত্তের স্ত্রী, তিনি অভিযোগ করেছেন হাইকোর্ট বলার পর 6 মাসের মধ্যে তদন্ত এবং ট্রায়াল শেষ করতে হবে। এখনো পর্যন্ত সিবিআই সেই রায় অনুযায়ী তার কাছে যাননি। আজকে বোধহয় তারা যোগাযোগ করেছিলেন, কথা বলেছেন, এতদিন পর তিনি মিডিয়ায় বলবার পর। আমার মনে হয় না যে কোনোভাবেই ইডি, সিবিআই বা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি, সেই ইনভেস্টিগেটিং এজেন্সি আজকে পর্যন্ত আমাদের দেশে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে যারা প্রশাসন চালান, তাদের একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এই ইনভেস্টিগেটিং এজেন্সিগুলির উপর। তাদের প্রভাব খাটানোর চেষ্টা তারা করে। আমি আপনার কথা সূত্র ধরে রিজুবাবুর কাছে যাচ্ছি, বলছেন কোনো সন্দেহ নেই সেটিং এর। তাহলে রিজুবাবু, বাংলার মানুষ জানতে চায়, এই যে নিয়োগ দুর্নীতি জানিয়ে আপনারাও দুবেলা বলে চলেছেন, অপরাধ কেউ করে থাকলে তার সাজা হোক, গ্রেফতার হোক, শাস্তি হোক, এবং একই সঙ্গে বলে চলেছেন যে অপরাধের প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, আজ পর্যন্ত এ রাজ্যে চিটফান্ডের প্রতারিতরা তাদের হক বা অধিকারটা ফিরে পাননি, মানে তাদের খোয়া যাওয়া টাকা তারা ফিরে পাননি। কার অপরাধ, কে তদন্ত করলো না, কোথায় সেটিং জানি না, পাননি এটা জানি। আমার প্রশ্ন, তাহলে নিয়োগ দুর্নীতির শিকার যারা, তাদেরও কি একই হাল হতে চলেছে? হয় আপনারা বিচার দেবেন, নয় অন্য কোনো এজেন্সি, অন্য কোনো সরকারের যারা কাজ করেন, সরকারের অধীনে যারা কাজ করেন তারা বিচার দেবে। দেশে কোনো বিচারই পাবেন না নিয়োগ দুর্নীতির শিকাররা, তাহলে এ রাজ্যের মানুষের ভবিষ্যৎটা কি? খুব ভালো প্রশ্ন অনির্বাণ দা, একটু সময় দিও প্লিজ। আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই যে বিজেপির উংলি হিলনে কাজ করতে করতে এই কেন্দ্রীয় সংস্থা, যেগুলো ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা, এগুলো এক একটা এখন একটা সার্কাসে পরিণত হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক, কিছু করার নেই। কিন্তু বিজেপি এই যে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে মূর্খের মতো ভাষণ দিচ্ছে, এই তারা যারা টিভির পর্দায় এই কথাগুলো বলছে, তাদের মনে করিয়ে দিই যে তারা তাদের নিজেদের অধীনে থাকা কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। আর যদি
যদি বাংলায় তৃণমূল কংগ্রেসের এতই ক্ষমতা যে ইডি, সিবিআই, সিআইএসএফ, বিএসএফ সবকিছু আমলাই কন্ট্রোল করি, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যদি এত বড় অপদার্থ হয় তাহলে তিনি পদত্যাগ করুন। আর 80 চাকরি নিয়োগের ব্যাপারে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের সাথে দেখা করেছেন, শিক্ষামন্ত্রী দেখা করেছেন, বলেছেন 29,000 চাকরি হবে। নতুন যিনি এসছেন তিনি বলেছেন প্রতি বছর টেট হবে। আইনি জটিলতা কাটলেই প্রতিটি ছেলে যারা আজকে আছে চাকরি প্রার্থী তারা সবাই চাকরি পাবে। বাবু, যে আপনাদের যে শিক্ষামন্ত্রী মন্তব্য করেছিলেন যে এসএসসি কি দুর্গাপূজা নাকি বছর বছর হতে হবে, তিনি এদের সঙ্গে দেখা করেছেন এবং তারপরে কমিটি বদল হওয়ার পরে একটা আশ্বাস পেয়েছেন যে প্রত্যেক বছর পরীক্ষা হবে। ঠিক আছে, মানছি আমি, কিন্তু আমি বিমল শঙ্কর বাবুর কাছে যাবো। বিমল শঙ্কর বাবু, আমি আবারও ওই প্রশ্নটা রিপিট করছি আপনার জন্য, তার কারণ আমার ধারণা আপনার তাতে ধৈর্যচ্যুতি হবে না। আপনি অধ্যাপক মানুষ, আপনি দীর্ঘদিন ধরে পলিটিক্যাল সায়েন্স নিয়ে গবেষণা করেন, জানেন। আপনি সেই জায়গা থেকে নিশ্চিতভাবে আমার মনে হয় একটা বিবেকবানের মতো উত্তর দেবেন যে এ রাজ্যের তৃণমূল স্তরের সব রাজনৈতিক কর্মীর তাহলে ভবিষ্যৎটা কি? যদি তাদের মৃত্যু নিয়ে তারা রাজনৈতিক হিংসার শিকার হলো, যে দলের হয়ে তারা প্রাণপণ করলেন সেই দলই শেষমেশ সেটিংয়ে চলে যায়, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল এ রাজ্যে। কংগ্রেস কর্মীরা, যুব কংগ্রেস কর্মীরা রাস্তায় পড়ে মার খাচ্ছেন, গুলি খাচ্ছেন, আর কংগ্রেস সিপিএম কেন্দ্রে একসঙ্গে সরকার চালাচ্ছে। তো একই তো ব্যাপার হচ্ছে, তাহলে বিজেপির কর্মীরা রাজনৈতিক হিংসার শিকার হচ্ছেন, আপনাদের বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি হতাশ হয়ে পড়ছেন বিচার না পেয়ে, আর আপনারা প্রত্যেক দিন বলছেন তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে পথে নামুন, আর বিজেপি আর তৃণমূলের উপরতলায় সেটিং হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে তৃণমূল বিজেপির সেটিং, যে ওই চায়ের দোকানের আড্ডার গল্প বলছে, টেলিভিশনে নিয়ে আসছে, তোমরা সেটা নিয়ে আলোচনা করছো, তোমাদের ব্যাপার। ওই সেটিং কনসেপ্টটা আলোচনা করছি না। এবং মানে দিলীপ ঘোষও কোথাও তৃণমূল বিজেপি সেটিংয়ের কথা বলেননি। কিন্তু যদি সিবিআই কোথাও কাজে গোলমাল করে, কোথাও ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা বলার সম্পূর্ণ এখতিয়ার আমাদের রয়েছে। কারণ সিবিআই কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা হলেও তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে কাজ করার। কোথাও সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে বলার অধিকার আমাদের রয়েছে, সেটা আমরা ভবিষ্যতেও বলবো। আরেকটা কথা তোমাদের বলি, আজকে তোমরা মানিক ভট্টাচার্যকে খুঁজে পেলে, গতকাল অন্য একটি চ্যানেলে ছিলাম সন্ধ্যাবেলা, তারা ফোনে কথা বলতে পেরেছিল এবং দরজায় ধাক্কা মেরেছে, সেখানে কেউ শোনেনি। সুতরাং গোটাটার মধ্যে কোথাও একটা রহস্যময়তা ছিল। আমি আবার বলছি, যে কথাটা বলেই শেষ করছি, সেটিং থিওরি নিয়ে দুটো দলের সেটিং কখনো হতে পারে না, কারণ তৃণমূলের সঙ্গে সেটিং না, কোনো সেটিংয়ের প্রশ্ন নেই। এই কথাটা বারবার বলেছি, আবার বলছি। শেষ কথা যেটা বলবো, যে এই রাজ্যে কাছে আসবো, তারা এটাকে একই রকম অসম্ভাব্য বলে মনে করছেন কিনা, কিন্তু তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম মানিক রহস্য নিয়ে, এবং সেই রহস্যভেদ করতে রাজনৈতিকভাবে কে কি বললেন আসুন একবার শুনে নিই। সিবিআই লুকআউট নোটিশ জারি করেছে ওনার বিরুদ্ধে, সিবিআই তাকে খুঁজে পাচ্ছে না। যখন উনি বাড়িতে থাকছেন, তারপরে সিবিআই গেলে পরে পালিয়ে যাচ্ছেন, তাহলে তো মুশকিল। সিবিআইয়ের সম্মুখীন হওয়া উচিত ওনার। এতদিন ধরে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান থেকে হাজার হাজার বেকার যুবকদের স্বপ্ন কেড়ে নিয়েছেন, জীবন কেড়ে নিয়েছেন, শান্তি কোথা থেকে পাবেন? বাপকেও ছাড়ে না। লুকআউট নোটিশ আমরা কেউ চোখে দেখিনি, আমরা শুধু শুনছি হাওয়ায় ঘুরছে বিষয়টা। যার বিরুদ্ধে তিনি বলছেন আমি বাড়িতেই আছি, তাকে ফোনে পাওয়া যাচ্ছে, তাকে সব দিক থেকে মানে মিডিয়ায় তিনি তার অস্তিত্ব মিডিয়ার মাধ্যমে মানুষ দেখতে পাচ্ছেন। কেন পাওয়া যাচ্ছে না বলে রটনা হচ্ছে, এটা খুবই মানে খুবই ধোঁয়াশার আর কি। অর্থাৎ একদিকে এই তত্ত্বটা সামনে আসছে, সুকান্তবাবুর মতো মানুষও বলছেন যে সিবিআই গেলে তিনি পালিয়ে যাচ্ছেন, আবার সিবিআই চলে এলে তিনি সংবাদ মাধ্যমের সামনে উদয় হচ্ছেন। প্রশ্ন হচ্ছে সিবিআই কি সত্যি সত্যি তাহলে কোনো পুলিশ আউটপোস্ট, মানে থানা পর্যন্ত নয়, এরকম লুকোচরিত ছিচকে চোররা পুলিশের সঙ্গে খেলে থাকে? অনিন্দ্যবাবু, আমি আপনার কাছে আসছি। বিমল শঙ্করবাবু উড়িয়ে দিচ্ছেন আমার কথা, রিজুবাবু উড়িয়ে দিয়েছেন আমার কথা। তারা বলছেন না প্রচণ্ড রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিমলবাবু বলছেন যে না, সামান্য এদিক ওদিক থাকতে পারে, কিছু তদন্তে কোনো জায়গায় কোনো অফিসারের হয়তো গাফিলতি কিছু হতে পারে, কিন্তু মোটের উপরে কোনো সেটিংয়ের ব্যাপার নেই, রাজনৈতিক কারণে হচ্ছে না, তদন্তকারী সংস্থা বলতে পারবে কোথায় সমস্যা। আমার প্রশ্ন, রাজনৈতিকভাবে আপনাদের কতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এটা? না না, একদমই বিশ্বাসযোগ্য না। আপনি দেখবেন যে বিমলবাবুর যিনি নেতা, অর্থাৎ সুকান্তবাবু আর দিলীপ ঘোষ, তারা এখানে সেটিংয়ের একটা সুন্দর তথ্য এখানে আবিষ্কার করে দিয়ে গেছেন। আমি শুধু বলছি, দেখুন, এই ইডি যদি মনে করে তাহলে এক্ষুনি মানিক ভট্টাচার্যকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু কি কারণে অ্যারেস্ট করছে না সেটা আমরা জানি না। আমি শুধু রিজুবাবুকে একটা প্রশ্ন করবো, দেখুন, পার্থবাবু মন চুরি করেছে মাফ, অনুব্রত গরু চুরি করেছে সাফ।
মাফ। অতএব আপনি দেখবেন লক্ষ্য করে যে ইডি বা সিবিআই এরা তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি। একজনের মাথার উপরে সীতারামন বসে আছে, একজনের মাথার উপরে অমিত শাহ বসে আছে। আমরা বলছি যে ছেলেগুলোর ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিল এই মানুষগুলো, সেই মানুষগুলোকে গ্রেপ্তার করে কেন প্রিজনের ভেতরে ঢোকানো হবে না? এবং সেটিংয়ের তত্ত্ব আমরা কেন বারবার বলছি? ইতিহাসের পাতা জলদি উল্টান আপনি 98 থেকে 2005 2004, সেখানে দেখবেন সেটিং নির্ভর বিজেপি আর তৃণমূল। আমরা ওই জন্য বারবার বলছি এই বিজেমূল তত্ত্বটাকে এস্টাবলিশড হয়েছে এবং সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের কথাই কংগ্রেস সিপিএমের কথা। আমি জানি শুনতে হয়তো একটু অস্বস্তি হবে, তবুও বলছি ধরুন সিবিআই এবং ইডির মাথার উপরে, আমি ইডির কথাতে যাচ্ছি না, যে সিবিআই এর মাথার উপরে যখন প্রণব মুখোপাধ্যায় বা পি চিদম্বরম একটা ছোট্ট প্রশ্ন আমি আসছি রিজুবাবু আসবো। একবার অনিন্দ্যবাবুকে এটা জিজ্ঞাসা করিনি, যখন পি চিদম্বরম বা প্রণব মুখোপাধ্যায়রা বসে থাকতেন তখন তপন শুকুররা এইরকমই চোখের সামনে ঘুরে বেড়াতো, আমরা দেখতে পেতাম, মানুষ দেখতে পেত, সিবিআই খুঁজে পেত না। আবার ধরুন ফুল্লরা মণ্ডল যখন মাথার উপরে চিদম্বরম বসে আছেন এবং রাজ্যে পরিবর্তন চাই এটা হাওয়া উঠে গেছে, তখন সহজেই খুঁজে পেয়েছি এত বছর পরে সব হারিয়ে, বাড়ি শুদ্ধ সবাইকে হারিয়ে, এমনকি স্ত্রী স্বামী নিজের অভিভাবকদের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য প্যানেলটুকু পর্যন্ত না পেয়েই কাল পরশু করে বোধহয় জামিন পেয়েছেন। মানে একটা কথা কি মানবেন যে আসলে যে যখন আপনারা পারেন, ক্ষমতায় থাকেন, যেমনভাবে পারেন ব্যবহার করার চেষ্টা করেন, করেন বলেই আমি পরের কথাটায় আসছি। আপনারা যে রোগে আক্রান্ত ছিলেন, আপনাদের যে রোগের জন্য, মানে দল হিসেবে কংগ্রেসের যে রোগের জন্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, আমাদের দলে অর্থাৎ আপনাদের দলের কর্মীরা মাঠটার খাবেন আর রাস্তাতে আন্দোলন করবেন, বাম বিরোধী তুমুল আন্দোলন করবেন, আপনারা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পাঠাবেন মাসে মাসে, বছরে বছরে, যে এত বড় সমাবেশ হয়েছে, এত সভা হয়েছে, এত বড় মিছিল হয়েছে, এবং তার কৃতিত্ব নিয়ে দু একজন নেতা বাংলা থেকে আইসিসি যাবেন, অন্য রাজ্যের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক হবেন, বিভিন্ন কমিটির মাথায় বসবেন, 2-4টে সাংসদ বিধায়ক হবে, কিন্তু শেষমেশ ক্ষমতায় ওই বামফ্রন্টই রয়ে যাবে। আপনার কি মনে হয় ওই রোগটা এ রাজ্যে বিজেপিকে ধরেছে? স্পষ্ট করে বলুন, সত্যি করে উত্তর দিন। না, সিবিআইয়ের সাথে যদি সেটিং থাকতো কংগ্রেসের, তাহলে কালীমজি, সুরেশ কালমাদি, কলজি বা টুজিতে অ্যারেস্ট হতো না। যদি ডক্টর মনমোহন সিং চাইতেন যে সিবিআইকে দিয়ে কাউকে অ্যারেস্ট করাবে না, তাহলে এদেরকে অ্যারেস্ট হতো না। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল অ্যারেস্ট করতে হবে, দুর্নীতির সাথে কংগ্রেস আপোষ করে না। আপনি দেখেছেন যখন রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে ডেকেছে ইডি, তখন বুক ফুলিয়ে গিয়ে বলেছে যে আপনাদের আমি তদন্ত করুন, 5 ঘন্টা না 500 ঘন্টা আসবো। কেউ বলেনি বুকে ব্যথা বা পেটে ব্যথা এমসে বা পিজিতে উডবান ওয়ার্ডে তারা ভর্তি হয়নি। অতএব কংগ্রেস কোনোদিনই এই সিবিআই ইডির সাথে রাজনীতিকরণ করেনি এবং আপনি আমার আসল কথাটার উত্তর দিলেন না। 90-এর দশকে আপনাদের যে রোগ, সেই রোগ এই মুহূর্তে রাজ্যে বিজেপিতে ধরেছে কিনা বলুন। দেখুন, দিলীপ ঘোষের কথা, সুকান্ত মজুমদারের কথা কিসের ইঙ্গিত? আমি ডাক্তার না, তবে আজকে দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারের যে তত্ত্ব ওনারা দিয়েছেন তাতে পরিষ্কার হয়ে গেছে সেটিংয়ের অভিযোগ। আপনি কংগ্রেস বললে বা বামফ্রন্ট বললে আপনি মানতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের কথা আপনি ফেলে দিতে পারেন না। অতএব এর থেকে পরিষ্কার আমরা যে বারবার চিৎকার করে বলি যে এই সিবিআই, ইডি এবং দিদিভাই আর মোদিভাইয়ের মধ্যে একটা ব্যাপক সেটিং চলছে। রিজুবাবু, একটা সময় এ রাজ্যের তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা যার শিকার ছিলেন, যার থেকে তৃণমূল কংগ্রেস দলটার উদ্ভব, যে জ্বালা থেকে, যে যন্ত্রণা থেকে, আজকে যদি আপনারা কোনোভাবে সেই জ্বালা বা যন্ত্রণা থেকে বিজেপির কর্মীদেরকে একইভাবে সেই জ্বালা এবং যন্ত্রণায় নিমজ্জিত করেনও, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে এই সমস্ত সেটিং টেটিং ইত্যাদি করে, তাতে কি শেষমেশ মানুষের বিচার পাওয়াটা আটকে রাখতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিন কিন্তু এ রাজ্যে পরিবর্তন হয়েছিল। আপনারা আজকে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টে যেতে পারেন, কিন্তু মানুষ যার বিচার চাই সে তো কোনো অ্যাডজাস্টমেন্টে যাবে না। একটা পরিষ্কার কথা বলি, তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে কোনো দলের সাথে সেটিং বা অ্যাডজাস্টমেন্টে যাওয়ার দরকার নেই। সেটা এই যে কিছুদিন আগে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হলো, তাতে পরিষ্কার যে বিজেপি, কংগ্রেস, সিপিএম ঐক্যবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে এবং জাতীয় স্তরেও বিজেপির সাথে ফাইট করছে তৃণমূল কংগ্রেস। সেইখানে কংগ্রেস এসে পাশে বসে আছে। সেখান থেকে আপনারা তো যেখানেই যত বড় নম্বর শূন্য, তার থেকে তো শূন্য, 450 থেকে 50। আমার সময় একেবারে শেষ, কিন্তু এই কথাটা বলতে পারি খুব জোর দিয়ে, বিমল শঙ্কর বাবু, ঋজু দত্ত, অনিন্দ্য রায়চৌধুরী, অরিন্দম আচার্য এবং সব্যসাচী চট্টোপাধ্যায়, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু এই কথাটা খুব জোর দিয়ে বলতে পারি, এই মুহূর্তে মানিক ভট্টাচার্যকে পাওয়া এবং না পাওয়া নিয়ে, অর্থাৎ সংবাদ মাধ্যমের ইজিলি পাওয়া আর সিবিআই এর মোটে খুঁজে না পাওয়া নিয়ে যে রাজনৈতিক বিতর্ক, তা কিন্তু অনেক বড় আকার নিচ্ছে, যার অভিঘাত হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক দীর্ঘস্থায়ী হবে এবং দীর্ঘকালীন হবে। অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকের বিতর্কে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলার সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলায়।
অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব আজ এখানেই শেষ করছি। এরপরে চোখ রাখুন আজকের কথা হোকের বিষয় দলের বুদ্ধিজীবীর নিরাপত্তার প্রয়োজন নাকি দলের প্রয়োজন।